আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। সাজেদা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ইয়াসিন আসলো। ছোট মা, আসবো? আসো বাবা, আসো। আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, কি থেকে কি হয়ে গেল। অথচ আমি আর রেহানার বাবা কিছুই জানি না। এখন রেহানার বাবা আসলে আমি কি উত্তর দেব? ছোট মা, তুমি একদম চিন্তা করো না, এখন তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কিছুটা ইতস্তত করে, ছোট মা এটা ধরুন। সাজেদা বেগম, কি এটা? ঔষধ? কিসের ঔষধ? আসলে আজ সকালে ওই ঘটনায় রেহানা ব্যথা পেয়েছে। আমি বাড়িতে ফেরার পথে হঠাৎ করে ওকে ব্যথায় কাতরাতে দেখি। তারপর ভালো করে তাকিয়ে দেখি ওর হাত থেকে রক্ত বেয়ে পড়ছে, বোরকার উপর দিয়ে বোঝা যাচ্ছে। সাজেদা বেগম, হায় হায়, বলো কি, ব্যথা পেয়েছে, রক্ত বের হয়েছে, অথচ আমাকে কিছুই বলেনি। তুমি কি জিজ্ঞেস করনি কি হয়েছিল? ইয়াসিন মনে মনে বলল, কিভাবে জিজ্ঞেস করব, তখন ও সেই মুহূর্তে ছিল না। ছোট মা, যদি বেশি ব্যথা পায় বা কেটে যায়, এই ওষুধটুকু লাগিয়ে দিবে এবং ব্যান্ডেজ করে দেবে, আর এর আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। ইয়াসিনের চোখে ভালোবাসার যত্ন প্রকাশ পাচ্ছে। সাজেদা বেগম তা ভালোই বুঝতে পারছেন। সাজেদা বেগম, আমি এত সব বুঝি না বাবা, মেয়েটা ব্যথা পেয়েছে অথচ আমাকে কিছুই বলেনি। আচ্ছা সমস্যা নেই, রিমি এগুলো লাগিয়ে দেবে। ইয়াসিন, তাহলে আমি যাই, কালুকে এগিয়ে নিয়ে আসি। সাজেদা বেগম, তুমি না এইমাত্র ফিরলে বাবা, তুমি একটু ঘুমিয়ে নাও, 1টা বাজে। কাল কত তারিখ? ওহো, কাল না তোমার চাকরির পরীক্ষা আছে, তুমি বিশ্রাম নাও, আমাদের ঝামেলার কারণে তোমার না ক্ষতি হয়ে যায়। ইয়াসিন, ছোট মা, এসব আর কখনো বলবেন না। আপনারা কষ্ট থাকলে, বিপদ থাকলে সেটা কি আমার জন্য ভালো লাগে? আর সেই মুহূর্তগুলো আমি নিজের মনে করি। আর খালু হয়তো পুলিশ স্টেশন থেকে অনেক আগে এসে পড়েছেন, ফোন করেছে, রিসিভ করছে না। আমি একটু দেখে আসি, আমাকে তো তখন চলে আসতে বলেছিল, তাই আর জোর করেনি। সাজেদা বেগম, আসলে কি হয়েছিল তখন, আমাকে একটু খুলে বলবে বাবা? ইয়াসিন, বলছি। বলা বাহুল্য, রেহানা সবচেয়ে সাহসিকতার কাজটি করেছে। রেজবি নামক লোকটি তার আচরণের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সাব্বির তখন বারবার ওকে ওয়ার্নিং দিচ্ছিল, তখন হঠাৎ করে রেহানা বলে ওঠে, ভাইয়া ওনাকে বলুন ওয়ার্নিং না দিতে। আমি অবাক হয়ে যাই, কিন্তু রেহানার কথা মতো তাই করি। সাব্বির আর আমি বাইরে চলে যাই। তখন রেজবি একটু শান্ত হয় আর রিমিকে ছাদের কিনারা থেকে সরিয়ে আনে। রেহানা বলে, স্যার আপনি কি রিমিকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি, কিন্তু রিমি বলছে ও আমাকে ভালোবাসে না। রেহানা, না রিমিও আপনাকে ভালোবাসে, আপনি ওকে বিয়ে করবেন। রিমি, আপু তুমি এসব কি বলছো? রেজবি, হ্যাঁ বিয়ে করব। রেহানা, কিন্তু আপনার তো স্ত্রী আছে, এই যে উনি। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, যে আপনার কষ্টের দিনগুলোতে আপনার পাশে ছিল? রেজবি, না না, রিমি আমাকে ইগনোর করতে পারবে না, কেউ আমাকে ইগনোর করতে পারবে না। হঠাৎ করে রেহানা বাচ্চাটি কোলে নিল এবং বলতে থাকলো, কিন্তু আপনি তো ইগনোর করছেন আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে। বাচ্চাটা কান্না শুরু করে দেয় আর রেহানা বারবার একই কথা বলতে থাকে। তখন রেজবি রেহানাকে ছেড়ে দেয়, হাঁটু বিছিয়ে বসে পড়ে, কানে হাত দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার সন্তান, আমার মেয়ে, শুধু আমার মেয়ে। আমি ছোটবেলা যে কষ্ট কাটিয়েছি আমার সন্তান তা করতে পারবে না। ঠিক তখনই রেহানা ইশারা দেয় আর সাব্বির যে রেজবিকে ধরে ফেলে। রেজবি সাব্বিরের হাত থেকে ছুটে রেহানার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটাকে আঘাত থেকে রক্ষা করার জন্য রেহানা পিছনে সরতে থাকে, পা পিছলে রডের সাথে গিয়ে পড়ে। তখন রেহানা কিছুটা ব্যথা পায়। তারপর আমি আর সাব্বির রেজবিকে পুলিশ স্টেশনে নিয়ে যাই। ইয়াসিন মনে মনে বলতে থাকে, কিন্তু এর মাঝে রেহানা আর রিমির কোনো খোঁজই রাখতে পারেনি। ফেরার পথে শুধু দেখেছি, খুব ইচ্ছে করছিল রেহানাকে জিজ্ঞেস করতে, কেমন আছো তুমি? কিছুক্ষণ পর সাজেদা বেগম রেহানার রুমে যায়। রিমি, আমার এখনো খুব ভয় করছে আপু। রেহানা, ভয়ের কিছুই নেই, সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাবা আসলেই সব বোঝা যাবে। রিমি, বাবা আমাকে ক্ষমা করবেন তো? সাজেদা বেগম, অনেক রাত হয়েছে, এসব চিন্তা এখন বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। রেহানা, তোর হাতটা দেখি, হাতে ব্যথা পেয়েছিস, বলিসনি কেন? ইনফেকশন হয়ে গেলে? কিন্তু মা তুমি কিভাবে জানলে? মায়ের কাছে কি সন্তানের কষ্ট কখনো লুকাইতে থাকে? যদিও ইয়াসিন না বললে তো জানতেই পারতাম না।
এইসব কি ময়লা কাপড় দিয়ে বেঁধেছিস? এই দেখ ইয়াসিন, ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে এসেছে তোর জন্য, নে এগুলো লাগিয়ে দে। রেহানা অবাক হয়ে বলল, ইয়াসিন ভাইয়া? সাজেদা বেগম, ওর বাবা মারা যাওয়ার পর থেকে ছেলেটা এতটা যত্নশীল আর দায়িত্বশীল হয়ে গেছে যে আজকাল যা বিরল, এমন ছেলে কোথাও পাওয়া যায় না। ভাইয়া এখন কি বাসায়? এতক্ষণ তো ছিল, কিন্তু আবার বের হয়েছে তোর বাবাকে খোঁজ করতে। আল্লাহই ভালো জানেন তোর বাবা এখন কি অবস্থায় আছে আর কোথায় আছে। রেহানা, মা কাল তো ভাইয়ার জব এক্সাম। এই কথা বলে রেহানা অনেক চিন্তা পড়ে গেল। রেহানা, এত কিছুর মাঝে না জানি ভাইয়ার জব এক্সাম কেমন যাবে? বেচারা তো কোনো প্রিপারেশনই নিতে পারতো না, খুব কষ্ট হচ্ছে। এখনো তো বাবা আর ভাইয়া বাড়ি ফেললো না। আমি জানি ভাইয়ার জন্য এই চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ। না আর দেরি করা যাবে না, রিমি তো ঘুমিয়ে পড়েছে, যাই আল্লাহর কাছে দোয়া করি। তিনি ছাড়া এর সমাধান আর কেউই করতে পারবে না। এমনিতেও আজ সারা রাত আমার ঘুম আসবে না। কিছুক্ষণ পর রহমান সাহেব আর ইয়াসিন বাড়ি ফিরে এলো। দুজনই খুব ক্লান্ত, দুজনই ফ্রেশ হয়ে নিল এবং সাজেদা বেগম কিছু সামান্য খাবার তাদের সামনে এনে দিল। দুজনের চোখ দেখেই বোঝা গেল কারোরই খাওয়ার মন বসবে না। তাই সাজেদা বেগম আর জোর করলো না। ইয়াসিন সিঁড়ি বেয়ে উপরে উঠছে। রেহানার রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এখনো রেহানার জন্য ইয়াসিনের টেনশন হচ্ছে। রেহানা কি নিজেকে সামলাতে পেরেছে, নাকি ইয়াসিন বুঝতে পারছে না? কেন ইয়াসিনের এমন অনুভূতি হচ্ছে? এটা কি ভালোবাসা? আল্লাহ মাফ করুক, এসব আমি কি ভাবছি? এসব মনে মনে ভাবতে ভাবতে ইয়াসিন নিজ রুমে চলে গেল। কিন্তু ইয়াসিন খেয়াল করেনি তার পেছনেই রহমান সাহেব ছিলেন। আর রহমান সাহেব সবটা দেখলেন আর মনে মনে কিছু ভাবতে থাকলেন। এরপর রহমান সাহেব ধীরে ধীরে রেহানাদের দরজা খুললেন। দেখতে পেলেন রিমি ঘুমিয়ে আছে আর রেহানা ইবাদত করে চলছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে চোখের জল ফেললেন, এরপর নিজের রুমে চলে গেলেন। ইয়াসিন আজও ইবাদতে নিজেকে মশগুল রাখলেন। তাহাজ্জুদ পড়বে সে, তারপর এক্সামের জন্য কিছুক্ষণ পড়বে। অজু করে এসে খাটে বসে গামছা দিয়ে মুখ মুছছে সে। হঠাৎ গামছার দিকে তাকিয়ে তার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ভাইয়া ভাইয়া, ইয়াসিন কি হলো? ঝালমুড়িতে ঝাল হয়নি? দে আর একটু ঝাল নিয়ে আসি তাহলে। রেহানা, ভাইয়া ওই যে নৌকা, ওই নৌকাটা তো উঠবো। ইয়াসিন, না নৌকা না। রেহানা, কেন? ইয়াসিন, আমি সাঁতার জানি না, তুই পড়ে গেলে কে বাঁচাবে তোকে? না, আরে পড়বো কেন, চলো না ভাইয়া। ইয়াসিন, দূর বললাম না যাবো না। হ্যাঁ, একগাল রাগ নিয়ে গাল ফুলে আছে আর ইয়াসিনের পেছন পেছন আসছে। ইয়াসিন রেহানার রাগ ভাঙানোর জন্য অনেক কথা বলছে, কিন্তু না, কিছুতেই কাজ হচ্ছে না। এরপর রেহানার পছন্দের কোনো চকলেট নিয়ে আসলো ইয়াসিন। ও মা, কি তা তো কাজ হচ্ছে না। ইয়াসিন, আচ্ছা চল নৌকায় উঠবো, বিশ্বাস কর মরে গেল আর কখনো তোকে নিয়ে কোথাও যাব না। রেহানা মুখ বেঞ্চি দিয়ে ঢ্যাং ঢ্যাং করে নৌকায় উঠে পড়লো। ইয়াসিন গেল গামছা কিনতে রেহানার সাথে মজা করার জন্য। এই নে, নদীতে পড়ে গেলে এক বালতি পানি গিলে যখন উঠবি এই গামছা দিয়ে মুখটা মুছবি। হা হা। রেহানা, তার প্রয়োজন হবে না। ইয়াসিন, কেন? কারণ আমিও তোমার মতো সাঁতার জানি না, তাই মরতে খুব বেশি দেরি হবে না। হি হি, এক থাপ্পড় দিব। এত পাকনা পাকনা কথা বলিস? এই নাম বলছি, এখনই নৌকা থেকে নাম। ইয়াসিন রেহানার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই নৌকার লোহার সাথে লেগে রেহানার পাটা কেটে যায়। রেহানা জোরে জোরে কাঁথা থাকে। কত ছোট ছিল রেহানা, ছোট্ট একটা পুতুল। সেই পুতুল ব্যথায় কান্না করছে ভাইয়া ভাইয়া বলে। ওর কান্না দেখে নিজের চোখের কোণে জল এসে পড়ে ইয়াসিনের। হাতের নতুন গামছাটা দিয়ে রেহানার পা বেঁধে দিল। এখন রেহানা হাঁটবে কিভাবে? তখন ইয়াসিনের বাবা বাজার থেকে ফিরছিল। রেহানা নালিশ করলো খালুকে যে ইয়াসিন ভাইয়া আমাকে ব্যথা দিয়েছে। ইয়াসিন বেচারা কানমোলা খেলো। রেহানা খালুর কাঁধে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরে আসলো আর সারা রাত ইয়াসিনকে নিয়ে ভেঙচি দেখাতে লাগলো। এসব পুরনো স্মৃতি ভেবে ইয়াসিন মুস্কি মুস্কি হাসছে। ফজর নামাজ শেষ করে রেহানার প্রতিদিনের মতো ছাদের উদ্দেশ্য রওনা হলো। যাওয়ার পথে দেখলো ইয়াসিন ভাইয়ার ঘর থেকে আলো আসছে, দরজা খোলা। রেহানা কৌতূহল সামলাতে না পেরে উকি দিল। দেখতে পেল টেবিলের উপরে বসেই ঘুমিয়ে আছে ইয়াসিন, নিচে জায়নামাজ বিছানো। রেহানা চোখ নিচে নামিয়ে ফেললো আর হাত বাড়িয়ে ঘরের লাইটটা অফ করে দিল। দরজা লাগিয়ে ছাদে চলে গেল। সকালবেলা জিকির করতে করতে ফুলগুলোর যত্ন নিল। কিছুক্ষণ পর নিচে নেমে এলো। ফ্রিজ থেকে দুধ বের করে গরম করছে।
সাজেদা বেগম, আরে এত সকাল সকাল তুই রান্নাঘরে কি করছিস? হ্যাঁ না, বাবার রাতে ঘুম হয়েছে কি? সাজেদা বেগম চোখ বন্ধ করেছিল আমাকে দেখানোর জন্য যে সে ঘুমাচ্ছে, কিন্তু আমি জানি সারা রাত সে ঘুমায়নি। রাতের দিকে বোধ হয় একটু ঘুমিয়েছিল। রেহানা, আর তুমি তুমি ঘুমিয়েছ? সাজেদা বেগম, খেয়াল কর দুধ পড়ে যাচ্ছে তো। আচ্ছা, সূরা ফালাকটা একবার বলো তো। নামাজ পড়তে যে মনে হলো এক লাইন বাদ দিয়েছি। এমনি তো নামাজ পড়ি না, তার উপর আবার ভুল করি, কত পাপ যে করছি রান্না করতে করতে। রেহানা তার মাকে 3টা সূরা শিখিয়ে দিল। রেহানা 2 গ্লাস দুধ রেডি করলো, একটা তার বাবার রুমে দিয়ে আসলো। রেহানা, মা এটা তুমি ভাইয়ার রুমে দিয়ে আসো, আজ তার পরীক্ষা। এই যে খাবার রেডি আছে, রুমই খেয়ে নেবে। ইয়াসিন, এই ইয়াসিন, তুমি কি টেবিলেই সারা রাত ঘুমিয়েছিলে নাকি? এই নাও, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নাও। কয়টার দিকে যেতে হবে বাবা? ইয়াসিন ঘাড় মালিশ করতে করতে বলল, এ তো 4টা 4:30টার দিকেই রওনা দিব ইনশাআল্লাহ। খেয়ে নাও। রেহানা সকাল সকাল উঠে তোমার জন্য নাস্তা বানালো, খেয়ে নাও। ইয়াসিন মনে মনে, রেহানা বানিয়েছে, তাও আমার জন্য। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।